চারপাশে একটা আবহ তৈরি হয়ে গেছে, যুদ্ধের আবহ। সর্বত্র এভাবে ভাবানোর চেষ্টা করা হচ্ছে যে এই সময় যুদ্ধ চাওয়াটাই হচ্ছে দেশপ্রেমের লক্ষণ। দেশপ্রেম আর ঠিক এই মুহূর্তে পাকিস্তানের বিরুদ্ধে সদর্পে ঝাঁপিয়ে পড়া, এই দুটোকে একাকার করে ভাবানোর চেষ্টা হচ্ছে সর্বত্র। সবচেয়ে বেশি মিডিয়াতে। আমরা মিডিয়ার চেহারা যদি দেখি, মিডিয়ার প্রচারের ধরন যদি দেখি, তাহলে বারবার মনে হয় যে সত্যি সত্যি সর্বাত্মক যুদ্ধ শুরু হয়ে গেছে কিনা, তার চেয়েও বড় কথা মিডিয়াতে যুদ্ধ শুরু হয়ে গেছে এবং সামাজিক মাধ্যমগুলোতেও যুদ্ধ শুরু হয়ে গেছে। গতকাল রাতে যখন শুতে যাচ্ছিলাম তখন মনে হচ্ছিল যে এইভাবে গোটা বিষয়টা সামনে আনা হচ্ছিল অন্তত প্রচারের দিক দিয়ে, যে সকাল হলে একটা অন্য রকম চিত্র দেখব, গোটা বিষয়টা মীমাংসা হয়ে গেছে, কিংবা পাকিস্তান নামক দেশটা উধাও হয়ে গেছে, নানা খণ্ডে বিভক্ত হয়ে গেছে, আমাদের সেনারা একেবারে বিজয় মার্চ করতে করতে এগিয়ে আসছে, এইরকম একটা ছবি দেখবো, এরকম একটা ভাবনা অন্তত সামাজিক মাধ্যম আর টেলিভিশন, আমাদের দেশের তথাকথিত মূলধারার টেলিভিশন দেখে বারবার করে মনে হচ্ছিল। আমরা যেটা ঠিক এটা উল্টো দিকে দাঁড়িয়ে আমাদের কিছু বক্তব্য রাখবার চেষ্টা করছিলাম, বারবার করে মনে হচ্ছিল আমাদের স্বরকে দমিয়ে দেওয়ার, একেবারে স্থিমিত করে দেওয়ার প্রয়াস সজোরে চলছে। সবাই এটা বোঝাতে চাইছে যুদ্ধের যৌক্তিকতা নিয়ে যদি প্রশ্ন তোলা হয়, সেটা দেশপ্রেমের ঠিক উল্টো মুখে দাঁড়ানোর মতো হয়। আমরা যারা বলতে চেয়েছি যে দেশকে ভালোবাসা মানে অন্য একটা দেশের সর্বনাশ চাওয়া নয়, আমরা যারা বলতে চেয়েছি আমাদের দেশকে ভালোবাসা মানে আমাদের দেশের অসংখ্য মানুষ এখনো দুবেলা ভালো করে খেতে পায় না, খিদে নিয়ে ঘুমোতে যায়, তাদের পক্ষে দাঁড়ানো, আমরা যারা দেশকে ভালোবাসা মানে আমাদের স্বাস্থ্য পরিষেবা, খাদ্যের ক্ষেত্রে কতটা ঘাটতি সেটা মনে করিয়ে দিতে চেয়েছি, এইরকম একটা সময় বারবার তাদের দিকে কটাক্ষ হানা হয়েছে। নানাভাবে চেষ্টা করা হয়েছে আমাদের বক্তব্যকে চেপে দেওয়ার, কিন্তু তারপরেও আমরা সীমিত স্বরেও বলে যাব, বারবার এটা বলে যাওয়াটা খুব দরকার। যুদ্ধের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলতেই হবে। গতকাল আমি অনুষ্ঠান করেছি, তার আগের দিনও করেছি, যে কিভাবে ফেক ভিডিও দিয়ে দেশপ্রেমের জিগির ছড়িয়ে দেওয়া হচ্ছে। আমাদের সেনাবাহিনীর পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হচ্ছে, যে পরিসংখ্যান সামনে রাখা হচ্ছে, তার সাথে কোনো মিল নেই আমাদের দেশের মিডিয়ার। এমনকি আজকেও আমাদের দেশের পক্ষ থেকে একটা বিবৃতি দিয়ে বলা হয়েছে বিভ্রান্তিকর সংবাদ প্রচার বিষয়ে যেন সতর্ক থাকে আমাদের মিডিয়া। না, সতর্ক হয়নি, অন্তত এখনো পর্যন্ত কোনো সতর্কতা আমরা কোথাও দেখিনি। আরো আশ্চর্য, যারা বিবৃতি দিয়ে মিডিয়াকে বলছে যে সতর্ক হওয়া প্রয়োজন এবং বিভ্রান্তিমূলক খবর ছড়াবেন না, তারাও এখনো পর্যন্ত বিভ্রান্তিমূলক খবর ছড়াবার জন্য কারোর বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেয়নি, কিংবা ব্যবস্থা নেওয়ার কথাও বলেনি। এইভাবেই চলছে। কে কার পরামর্শ নিয়ে চলবে আমরা জানি না। গতকাল একেবারে ভিডিও ধরে ধরে আমি দেখিয়েছিলাম যে এই ভিডিওগুলো ফেক, এটার কোনো কার্যকর ভূমিকা নেই, অন্তত আজকের সময় 2-3 দিনের মধ্যে এর কোনো কার্যকর ভূমিকা নেই। এটা অনেক আগে তৈরি হয়েছিল, সেই ভিডিওটাকে এখন রাখা হচ্ছে, এবং এই ভিডিও দেখি আমাদের দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমের যারা সঞ্চালক তারা উচ্চনাদী চিৎকার করছেন, বলছেন এইভাবে মারা হয়েছে, এইভাবে করা হচ্ছে, অর্থাৎ উত্তেজনা ছড়িয়ে দেবার প্রয়াস ফেক ভিডিও দেখিয়ে। তারপরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। গতকালও আমাদের বিদেশ সচিব সাংবাদিক সম্মেলন করেছেন, কতজন মারা গেছেন সে বিষয়ে তিনি পরিষ্কার করে কিছু বলেননি, কিন্তু পাকিস্তান যে প্রোপাগান্ডা চালাচ্ছে, যে প্রচার চালাচ্ছে, তার বিরুদ্ধে সরকারি স্তরের বক্তব্য তিনি রেখেছেন। বারবার করে এই বিষয়গুলো আমরা সামনে এনেছি এবং আমরা যতদূর সম্ভব চেষ্টা করছি আমাদের সূত্র ধরে যা যা আসছে এবং ফেক নিউজ কোথা থেকে আসছে সেগুলোকে সামনে রাখার চেষ্টা করছি আমাদের সীমিত ক্ষমতার মধ্যেও। কিন্তু একটা কথা বোধহয় এখানে বারবার বলা উচিত, যে যথার্থ সংবাদ যারা পেতে চান তাদের ধৈর্য ধরতে হবে। অন্তত ভারতীয় সংবাদ মাধ্যম এবং পাকিস্তানি বিভিন্ন সংবাদ মাধ্যম ফেক ভিডিও ছড়িয়ে দিচ্ছে, সেটা দেখে যদি বিভ্রান্ত হন তাহলে খুব মুশকিল। এই কারণে এই যুদ্ধ জিগিরটা চালাবার জন্যই
এটা করা হচ্ছে, ঠিক এই সময় আমাদের বোধহয় উল্টো দিকের কথাটা বারবার করে তুলতে হবে যুদ্ধের যৌক্তিকতা নিয়ে। সত্যি যুদ্ধ হলে সাধারণ মানুষের খুব উপকার হয়। আমাদের অভিজ্ঞতায় আমরা তো দেখেছি সেই করোনার সময় থেকে, করোনার ভয়াবহ প্রকোপ, একের পর এক লকডাউন, সেই লকডাউনে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল কে? সাধারণ মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ। আমরা পরিযায়ী শ্রমিকদের সেই পথ চলার দৃশ্য দেখেছিলাম, আর তখন তথাকথিত মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত সরকারের পাশে দাঁড়িয়ে কিভাবে বাজার থেকে তাদের সঞ্চিত অর্থ দিয়ে সমস্ত জিনিসপত্র তুলে নিয়েছিল আমরা জানি। খুব কষ্ট করে বেঁচে থাকতে হয়েছিল দিন আনা দিন খাওয়া মানুষকে, এবং কাজের যাদের নিশ্চয়তা নেই তাদের। আজ যারা দেশপ্রেমের গল্প শোনাচ্ছেন, দেশপ্রেমের ভেসে যেতে বলছেন, তারা টিভিতে ওই দেশপ্রেমের বিষয়গুলো দেখবেন, তারা খুব উপভোগ করবেন। আর যারা যুদ্ধে যাবেন তারা মারা যাবেন, এবং অসংখ্য মানুষের জিনিসপত্রের দাম বাড়বার ফলে তাদের জীবনযাপন ব্যতিব্যস্ত হয়ে যাবে। একটা কথা আমরা জানি, আসলে যারা যুদ্ধ চায় তারা যুদ্ধে যায় না, আর যারা যুদ্ধে যায় তারা যুদ্ধ চায় না। এই কথাটা বলবার জন্য ঠিক এই মুহূর্তে আমাদের জন্য হয়তো অনেক কটাক্ষ ছুটে আসতে পারে, কেউ কেউ আমাদের বিরুদ্ধে আঙুল তুলে দেশদ্রোহিতার অভিযোগ আনতে পারেন, আমাদের গায়ে দেশদ্রোহিতার লেবেল লাগিয়ে দেওয়া হতে পারে, কিন্তু এই সময় খুব কম পরিসরে হলেও, শটটা কম জনের হলেও এই শটটা বাঁচিয়ে রাখতে হবে, অন্যভাবে বলতেই হবে, যুক্তির কথাটা বলতে হবে, বলাটা খুব দরকার, ভীষণ প্রয়োজন। আসুন সেই যুক্তির কথাগুলো বারবার তুলি। আজকে আরো একটা দিন আমরা পালন করছি, আজকে 25শে বৈশাখ, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। সংকীর্ণ অন্ধ জাতীয়তাবাদ কি বিপদ ডেকে আনতে পারে রবীন্দ্রনাথ দেখিয়েছিলেন। রবীন্দ্র জয়ন্তী পালন করছেন যারা, রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানাচ্ছেন যারা, তারা যেভাবে যুদ্ধজিগির তুলছেন, সংকীর্ণ জাতীয়তাবাদের বিদ্বেষ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন, আমাদের ভাবতে হবে যে আদৌ তারা রবীন্দ্রনাথকে চিনেছেন কিনা, জেনেছেন কিনা, বুঝেছেন কিনা। আসলে অন্তত আমরা একটু অন্য স্বরে বা অন্য সুরে বেজে উঠবার চেষ্টা করি, যত সীমিত পরিসরেই হোক, যত কম সংখ্যক লোকের কাছে পৌঁছানো যাক, তবুও আমাদের এই প্রয়াসটা জারি থাক। অন্তত ইতিহাসের প্রতি একটা নিয়ম যে কখনো কখনো সময় আসে অল্প সংখ্যক মানুষই অন্যরকম করে উচ্চারণ করে, স্রোতের উল্টো দিকে যে উচ্চারণটা বা স্রোতের উল্টো দিকে চলতে চাওয়াটাই জীবনের লক্ষণ। আমরা সেই লক্ষণগুলোকে অন্তত বজায় রাখতে চাই। আসুন আজ এই বিষয়টি নিয়ে আলোচনা করি, যুদ্ধজিগির এবং দেশপ্রেম কিভাবে একাকার করে দেওয়া হচ্ছে, তার ঠিক উল্টো দিকে স্বর কেন আসবে না, কেন বলা যাবে না, এই বিষয়গুলো নিয়ে আজ একটু কথা বলি। এই সময় আলোচনা করবার জন্য আমার সঙ্গে যারা সংযুক্ত হয়েছেন, আসুন পরিচয় করিয়ে দিই তাদের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর মীরাতুন নাহার, আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর দেবশ্রী ভট্টাচার্য অধ্যাপক, এবং আমাদের সঙ্গে রয়েছেন নাগরিক বিভিন্ন সংগঠনের সংযুক্ত লেখক সুমন সেনগুপ্ত। আপনাদের সবাইকে আজকের এই অনুষ্ঠানে আমি স্বাগত জানাচ্ছি। আমি প্রথমেই আসবো দেবশ্রী ভট্টাচার্য। দেবশ্রী, গোটা চিত্রটা যেভাবে সাজানো হচ্ছে, যেভাবে দেশপ্রেমের আখ্যান রচনা করবার চেষ্টা করা হচ্ছে, তাতে আমরা যে কথাগুলো বলতে চাইছি, আমি জানি ঠিক এই কথাগুলো দেশদ্রোহিতার নামান্তর বলে প্রতিপন্ন হবে কারোর কাছে, কিন্তু তৎসত্ত্বেও কোথাও মনে হয় না এই সময় এই কথাগুলি জোর দিয়ে বলতে হবে। শুভ সন্ধ্যা। আমাকে শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। শুভ সন্ধ্যা। অ্যাকচুয়ালি সন্ধ্যাটা কত শুভ আজকে রবি ঠাকুরের জন্মদিনে জানি না, কারণ হচ্ছে একটা যুদ্ধ, ফুল ফ্লেজড ওয়ার হ্যাজ বিন স্টার্টেড, এবং এই যুদ্ধটা কাদের মধ্যে হচ্ছে? যারা বিশ্ব ক্ষুধাষ্টকে, যাদের একজনের র্যাঙ্ক হচ্ছে 105 আউট অফ 127, আরেকজনের র্যাঙ্ক হচ্ছে 109 আউট অফ 127। দেশপ্রেম মানে কি? মানে দেশপ্রেম যে মানে শুধু সামরিক অস্ত্র শস্ত্র ঝংকার, তাকে উগ্রভাবে সাপোর্ট করা দেশপ্রেম, নাকি আমাদের দেশের যে বিস্তর একটা মানে অনেক সংখ্যক যারা প্রান্তিক মানুষ, তাতে রুটি রুচি খাদ্য বাসস্থান এর পক্ষে কথা বলা, মানুষের অধিকারের পক্ষে কথা বলা, মানুষকে তার মানুষের মর্যাদায় বাঁচতে দেওয়ার পক্ষে কথা বলা, এগুলো দেশপ্রেম নয়। দেশপ্রেম শুধু সামরিক ভাবে আমরা কত ঘাঁটি উড়িয়ে দিতে পারছি, এটাই দেশপ্রেম।
এই যে ন্যারেটিভটা আমাদের সামনে তৈরি হচ্ছে, এবং তার যেখানে একটা রাজনীতি বড় অবদান আছেই, এবং তার সাথে রয়েছে আমাদের মিডিয়া, এবং খুব দুর্ভাগ্যজনক ভাবে আজকের দিনে এই যে 2025-এ যে ফ্রিডম অফ প্রেসের যে ইন্ডেক্স বেরিয়েছে, ওয়ার্ল্ড ফ্রিডম অফ, তাতে 180টা দেশের মধ্যে আমাদের র্যাঙ্কিং 151, ইভেন বিহাইন্ড বাংলাদেশ। তাহলে আমাদের এই যে মিডিয়া যে ন্যারেটিভটা, মানে কালকে তো রাত্রে আমায় দেখে মনেই হলো যে মানে একেবারে সব ধ্বংসলীলা, সকালে উঠে দেখবো যে একটা দেশ, যে দেশটাকে ধ্বংস একবারে এটা পুরো ধ্বংসই হয়ে গেছে। এইভাবে মানুষকে একটা মানে এই যুদ্ধের জিগিরের মধ্যে মানুষের ইনভলভমেন্ট, এই যুদ্ধের কস্ট কি হতে পারে, এই যুদ্ধের সুদূর প্রসারী প্রতিক্রিয়া কি হতে পারে, আমাদের দেশের যারা বিশ্ব ক্ষুধা সূচকে বিশ্বের 127টা দেশের মধ্যে 105 র্যাঙ্কিং, তাদের যে রুটি রুজি যে কালকের বা পরশুর যে সংস্থান, সেটা রাষ্ট্র করছে না, সেটা রাষ্ট্র প্রচুর ব্যর্থতা রয়েছে এই বিষয়ে, সেইগুলোকে চাপা দিয়ে শুধু যুদ্ধের দিকে। হ্যাঁ, এটা ঠিক যে সেদিন ওই 26 জন যে নিরীহ মানুষকে যেভাবে নৃশংস ব্রুটালি ধর্মের নাম করে ইভেন যেভাবে হত্যা করা হয়েছে, তার নিন্দা করার কোনো ভাষা নেই। সেটাকে কাউন্টার করার নিশ্চয়ই প্রয়োজন, কারণ এটা হতে পারে না। কিন্তু সেটার জন্য যেমন আমাদের প্রতিবেশী দেশের একটা লাগাতার ইন্ধন আছে, এটা ঠিক, কিন্তু আবার উল্টো দিক কেন আমরা বারবার বলছি না যে আমাদের কেন্দ্রীয় বাজেটে, গত বছরের বাজেটে, মানে এই 2025-26 বাজেটে 7.81 লক্ষ কোটি টাকা বরাদ্দ হয়েছে, যেটা তার আগের বছরে যেটা ছিল তার থেকে 9.53% বেশি। আমি ভুল বললাম, 6.81 লক্ষ কোটি। মানে বিপুল পরিমাণ বাজেটে আমাদের প্রতিরক্ষা খাতে ব্যয় হওয়ার পরেও আমাদের না, এবং সেই এই যে এই টাকাটা কোথা আসছে? এই টাকাটা আসছে নাগরিকদের প্রদেয় কর থেকে। সেই দিন 26 জন যারা নিরীহ লোক যেভাবে মারা গেছে, তাদের টাকার ট্যাক্সও কিন্তু, তাদের প্রদেয় ট্যাক্সের মাধ্যমে কিন্তু টাকাটা হয়েছে, কিন্তু তারা নিরাপত্তা পেল না, কোনো নিরাপত্তা ছিল না, কোনো ইন্টেলিজেন্স, কোনো ইনফরমেশন ছিল না, বা পরবর্তীকালে আমরা মিডিয়ার মাধ্যমে জেনেছি, সত্যি মিথ্যা জানি না, এনআইএ নাকি ইনভেস্টিগেট করে বলেছে যে একটা অ্যাকশনেবল ইনপুট ছিল, কিন্তু গভর্নমেন্ট কোনো স্টেপ নেয়নি। তাহলে এই যে আমাদের যে লুফলস, অর্থাৎ আমাদের এত কোটি কোটি টাকা, দেখুন ডিফেন্স খাতে যত বেশি ব্যয় বরাদ্দ, বাজেট বরাদ্দ হবে, তার কনসিকুয়েন্সটা কোন জায়গায় পড়বে, যে আমাদের দেশের ডেভেলপমেন্টাল কাজে তত টাকা কম বরাদ্দ হবে। অর্থাৎ মানুষ যারা পিছিয়ে রয়েছে, যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে রয়েছে, সামাজিকভাবে পিছিয়ে রয়েছে, আমাদের সহনাগরিক, তাদের সামনের স্ট্র্যাটেজিতে আসার যে প্রসেসটা, সেই প্রসেসটা মারাত্মকভাবে ব্যাহত হবে। কিন্তু এত টাকা খরচ করার পরেও যদি আমাদের নাগরিকদের যদি বিন্দুমাত্র কোনো নিরাপত্তা না থাকে, ইন্টেলিজেন্স যদি ফেলিওর হয়, তার দায়িত্ব সরকারকে নিতে হবে, সরকারকে খুঁজে বার করতে হবে কি কি কারণে এগুলো হয়েছে, যাতে ভবিষ্যতে না হয়। কারণ দেখুন, কাশ্মীরে ভিআইপি মুভমেন্ট হচ্ছে, আমাদের মন্ত্রী গেছিলেন, হোম মিনিস্টার গেছিলেন, সিডিএস, চিফ অফ দ্য ডিফেন্স স্টাফ গেছে, আরো অনেকেই যাচ্ছেন, ডিজি গেলেন, এনআইএ, তাদের ক্ষেত্রে কিন্তু সিকিউরিটি ল্যাবস হচ্ছে না, এবং সেটা ভালো, সেটা খারাপ বলছি না, সেটা নিশ্চয়ই প্রশংসার জন্য। কিন্তু কাদের ক্ষেত্রে সিকিউরিটি ল্যাবস হচ্ছে? সাধারণ মানুষ, আম জনতা, যাদের একটা কন্ট্রিবিউশন কিন্তু ওই কেন্দ্রীয় বাজেটে যেটা প্রতিরক্ষা খাতে বরাদ্দ করা আছে তাতেও রয়েছে, কিন্তু তারা নিরাপত্তা পাচ্ছে না, কারণ তাদের জীবনের দাগ অনেক কম। এই জায়গাটা আমাদের ফোকাস করতে হবে। যদি আমরা না করে শুধু ওই প্রতিবেশী দেশের যে উস্কানিটাকে শুধু 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 অনলি আমরা যদি এমফাসাইজ করি, তাহলে কিন্তু এই সমস্যাটা কিন্তু রয়েই যাবে। আমাদের সিকিউরিটি ল্যাব, কেন ল্যাব এত কোটি টাকা, 6.81 লক্ষ কোটি টাকা বরাদ্দ করার পরে ল্যাব, সেখানে যে সোলজাররা এমপ্লয়েড আমাদের ওখানে মানে নিযুক্ত আছে, সেখানে কত রকমের সেনা আছে, ইন্ডিয়ান আর্মি আছে, আইটিবিপি আছে, সিআরপিএফ আছে, এই এত ধরনের, এত প্রায় 5-7 লক্ষ ফোর্স এমপ্লয়েড থাকা সত্ত্বেও কেন এরকম সিকিউরিটি ল্যাবসের আলটিমেট কাকে দিতে হলো না একদম সাধারণ ছাপোষা মানুষকে? এই জবাবটা যদি আমি আমার সরকারের কাছে জানতে যাই, তাহলে আমি দেশদ্রোহী। আমি বলবো যে একটা যুদ্ধের তো কনসিকুয়েন্স আছে, একটা যুদ্ধের ওই একটা মিসাইল ছোড়া হচ্ছে, একটা ড্রোন ছোড়া হচ্ছে, তার যে কস্টটা, সেই কস্টটা আলটিমেটলি তো আমাকেই দিতে হবে, অর্থাৎ আমি কে, আমাদের সাধারণ মানুষের উপর ইম্পোজিশন হবে। ফলে যুদ্ধটা
কোন সুস্থ লোক কিন্তু কখনো যুদ্ধ যায় না। আপনি যেটা বললেন, যারা যুদ্ধ চায় যারা যুদ্ধ করে না, আর যারা যুদ্ধ করে তারা যুদ্ধ চায় না। কোন সুবুদ্ধি সম্পন্ন লোকে কিন্তু আমরা সামরিক যুদ্ধতে আমরা কখনো করব না। কারণ এর দুটো ফ্যাক্টর আছে। একটা ফ্যাক্টর হচ্ছে দুপক্ষেরই প্রচুর সাধারণ মানুষ যারা হয়তো রাষ্ট্রের দ্বারা নিষ্পেষিত, স্ব রাষ্ট্রের দ্বারা বঞ্চিত, তারা যাদের সাথে এই সব হিংসা সন্ত্রাসের কোনো সম্পর্ক নেই, দূর দূর তক, তাদেরও কিন্তু অকারণ মৃত্যু ঘটে। এই একটা রিজন। দ্বিতীয় রিজন হচ্ছে এই কাদের বেয়ার করতে হবে? আমাদের মানুষকে বেয়ার করতে হবে, আমাদের সাধারণ আমজনতাকে বেয়ার করতে হবে। যে আমজনতার বেঁচে থাকাটাই কিন্তু দুর্বিষহ হয়ে যাচ্ছে বর্তমান পরিস্থিতিতে। ফলে যারা যুদ্ধ চায় তারা কিন্তু যুদ্ধ করছে না, কিন্তু তারা যুদ্ধতে লড়িয়ে দিচ্ছে। আমরা সন্ত্রাসের এগেনস্টে যে কোনো ভাবে, এখন তো অনেক পদ্ধতি আছে, নৈতিক পদ্ধতি, অন্যান্য পদ্ধতি, যত যা যা করার। তবে এর মধ্যে একটা আশার আলো কিন্তু আমি নিশ্চয়ই ইন্ডিয়া গভর্নমেন্টকে বলবো, যে জায়গাটা খুব ক্রেডিট ছিল, যেটা প্রথম ইন্ডিয়া গভর্নমেন্ট যে অপারেশনটা করে, সামরিক অপারেশন, সেখানে কিন্তু কোনো মিলিটারি অবজেক্ট অফ পাকিস্তান বা কোনো অসামরিক লোকের উপর অবজেক্ট করেনি, জঙ্গি ঘাঁটিগুলোর উপর নাকি করেছে, এটাই বলছে, আমরা সেটাই বিশ্বাস করবো। সরকার বলছে, মিলিটারি বলছে, এবং যে কাজটা করার অবশ্যই পাকিস্তানের করা উচিত ছিল, জঙ্গি ঘাঁটিগুলো নিকেশ করা, সেই কাজটা করেনি বলে প্রাথমিকভাবে ইন্ডিয়া সেটা করেছিল। কিন্তু তার এগেন্সে যখন রিটালিয়েট করলো পাকিস্তান আমাদের সামরিক অবজেক্টে অ্যাটাক করে, তখন সঙ্গে সঙ্গে ফুল ফ্লেজের যুদ্ধ শুরু হয়ে গেল। এইগুলো তো আমাদের জানা ছিল, কিন্তু এর কনসিকুয়েন্সটা কতদিন হবে? এর কনসিকুয়েন্সে আমাদের মতো একটা ডেভেলপিং কান্ট্রির আলটিমেট কি এফেক্ট হবে, সেইটা কিন্তু আমরা ভীষণ সংশয়ে আছি। এবং আমরা সন্ত্রাসবাদ মুক্ত ভারত চাই, কিন্তু আমাদের যে লুফোলস গুলো আছে সেগুলোর রেকটিফিকেশনের জন্য আমরা বারবার সরকারের কাছে বলবো এবং প্রশ্ন তুলতে হবে। একদম আমি আসবো মিরাতুঞ্জির কাছে আসি। মিরাতুঞ্জি, যেটা বলা হচ্ছে যে দেশপ্রেমের এই যে আখ্যানটা তৈরি হচ্ছে, যে পড়শি দেশকে ঘৃণা করতে পারা, পড়শি দেশ সম্পর্কে ঘৃণা রাখাটাই দেশপ্রেম। মানে আমার দেশের সার্বিক উন্নতি, আমার দেশের পিছিয়ে পড়া মানুষটাকে প্রত্যেকদিন যারা বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, না খেতে পেয়ে কত মানুষের মৃত্যু হচ্ছে, সেটাকে নজর দেওয়া নয়, পড়শি দেশের প্রতি ঘৃণা, প্রতিদিন তার সর্বনাশ চাওয়াটাই দেশপ্রেমের একমাত্র মাপকাঠি। সেই আমরাই বছর বছর 25শে বৈশাখ পালন করি, সেই আমরাই নানাভাবে দেশপ্রেমের কথা বলি, অথচ এভাবেই চলছে, এভাবেই চলে। এবং আজকে গোটা বিষয়টা পরিষ্কার। আমরা এই যে দেবশ্রী বাবু বলছেন, সুমন বাবু রয়েছেন, সুমন বাবুও বলবেন, আসলে কিন্তু একটা বড় অংশের মানুষের মস্তিষ্কের দখল নেওয়া হয়ে গেছে। খুব কম অংশের মানুষ আমাদের এই বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করে, এটাই বাস্তবতা। আজকে একটা বিশেষ দিন আমাদের কাছে, ভারতবাসীর কাছে এবং বাঙালির কাছে বিশেষত। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। এই বিশ্বকবি মানুষটি সার্থক নামা ব্যক্তিত্ব, কেননা সারা বিশ্বকে আলো দেয় যে রবি, সূর্য, তার মধ্যে কোনো কৃপণতা নেই। সেই সূর্য কোনো ভেদাভেদ দেখে না, সারা পৃথিবীতে আলো ছড়ায়। যেখানে আলো পায় না মানুষ, তার জন্য কাঁদে, কষ্ট হয় তাদের। আমরা সূর্যের প্রচুর আলো পাই, আমাদের দেশ প্রকৃতির সম্পদে সমৃদ্ধ, সূর্যের পর্যাপ্ত আলো আমরা পাই। সেরকম সেই সূর্যের নামে যার নাম রবীন্দ্রনাথ ঠাকুর, আজকে তার জন্মদিন। তিনি একটা চমৎকার কথা বলেছিলেন এবং অনেকগুলো ব্যাপারে তিনি সক্রিয়ভাবে ভূমিকা নিয়েছিলেন, শুধু বলে যাননি, লিখে যাননি। আমার খুব ভালো লেগেছিল যখন আমি বিশ্ব ভারতীর লক্ষ্যটা শিখেছিলাম বই পড়ে, যে কেন রবীন্দ্রনাথ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় স্থাপন করেছেন এবং নাম কেন বিশ্বভারতী দিলেন। তার আজকের দিনে খুব তাৎপর্যপূর্ণ, যখন এই যুদ্ধ ব্যাপার চলছে, তখন অত্যন্ত তাৎপর্যপূর্ণ তার এই ভাবনাটি, যে বিশ্ব আসবে ভারতের কাছে, ভারতের ঐতিহ্য, ভারতের অনেক কিছুই আছে যেটা তারা গ্রহণ করতে পারে। বিশ্ব, সমগ্র বিশ্বের ভারত ছাড়া অন্য যে দেশগুলো অর্থাৎ বিশ্ব ভারতের কাছে আসবে, আর ভারত যাবে বিশ্বের থেকে যতটুকু যা নেওয়ার নিয়ে নিজেদের দেশকে উন্নত করার
দেবশ্রী বাবু যেমন বললেন, মনে করিয়ে দিলেন যে আমাদের উন্নয়নশীল দেশ। তো তার সময় তো উন্নয়নশীল হয়নি, তখন অনুন্নতি ছিল দেশ, দেশ তখন ব্রিটিশদের অধিকৃত ছিল। তাও তিনি ভেবেছেন যে আমরা বিশ্বের থেকে নিয়ে ভারতকে উন্নত দেশে পরিণত করব। সেই জন্য তিনি বিশ্ব ভারতী গঠন করেছিলেন। ঠিক কতখানি মৌলিক ভাবনা এবং কতখানি দেশপ্রেমের নিদর্শনের ভাবনার মধ্যে রয়েছে। আর এটাও নেই, হীনমন্যতা নেই যে আমরা দেব কি, আমরা তো নেব, আমরা দরিদ্র দেশ, আমরা নেব বিশ্বের থেকে, দিতে কি পারবো না। সেই সচেতনতাও তার ছিল। ভারতের বহু কিছু আছে, যেমন একটা কথা কি বলেছিলেন আমি ঠিক মনে করতে পারছি না, নিবেদিতা বোধহয় বলেছিলেন, সিস্টার নিবেদিতা, যে ভারতের দেশে, ভারত নামক দেশটির অভিনবত্ব এইখানে যে অতি দরিদ্র মানুষটির মুখে হাসি লেগে থাকে, কিছুই নেই তার, কিন্তু মুখের হাসিটা অমলিন, হাসিটা কেড়ে দিতে পারে না, চূড়ান্ত দেয়। এরকম ব্যাপার আমাদের ভারতবর্ষে, নিজেদের ঐতিহ্য, নিজেদের সংস্কৃতি, নিজেদের সাহিত্য, অনেক কিছুই, আমাদের সঙ্গীত জগৎ, অনেক কিছুই আছে যে যেখান থেকে বিশ্ব উদ্ধার করে বিশ্ব সমৃদ্ধ হতে পারে। এই যে ভাবনাটা, ভাবনা থেকে আমাদের শেখার আছে। আমাদের দীনতা নেই, হীনমন্যতা নেই, আমাদেরও আছে দেওয়ার, আমরা নেব এবং দেব। দেবে আর নেবে, মিলাবে মিলিবে তো বলেছেন। সেখানে আমাদের দেখতে হলো, রবীন্দ্রনাথ দেখতে হয়নি বলে খুব ভালো, দেশটা ভাগ হয়ে গেল। এত সুন্দর একটা দেশ ব্রিটিশদের অধিকৃত ছিল, এখন মনে হয় অধিকৃত বোধহয় ভালো ছিল। স্বাধীন হলাম, অধীনতা মুক্ত হলাম, আর দেশটা কি হলো না, ধর্মের দুটো ধর্মাবলম্বী নাকি একসঙ্গে থাকতে পারবে। কথাটা কিন্তু এরকম উঠেছিল, হিন্দু মুসলমান একসাথে থাকলে এরকম একটু মগজ ধোলাই করিয়েছিল ব্রিটিশরা, যে দেখো বাবা, তোমরা নিচ্ছ স্বাধীনতা নাও, কিন্তু তোমরা কিন্তু দুই ধর্মাবলম্বী একসঙ্গে থাকতে পারবে না, অতএব দেশটাকে ভাগ করো, তাহলে তোমরা আরো ভালো, আমাদের থেকে মুক্ত হলে এবং আরো ভালো থাকতে পারবে। এরকম মগজ ধোলাই, চমৎকার মগজ ধোলাই। হিন্দু মুসলমান একসঙ্গে থাকতে পারবে না, তাই এটা ওটা হয়ে গেল মুসলমানদের দেশ পাকিস্তান, আর এটা রইল ধর্মনিরপেক্ষ ভাগ্যিস। তাও এটা, এই বুদ্ধিটা অন্তত ছিল, ধর্মনিরপেক্ষ কথাটা রইল এবং দেশটাও ধর্মনিরপেক্ষ থাকলো। সেই দেশ ভাগ হয়ে যাওয়ার পরে আমরা আমাদের ধর্মনিরপেক্ষ স্বাধীন দেশে এখন শেষমেশ, আজকের দিনের আমাদের আলোচনা, এখন আমাদের বয়স তিনজনেরই খুব কম হয়নি, প্রত্যেকেরই আমরা পরিণত, বয়স্ক চারজনই। আমাদের এখন দেখতে হচ্ছে যুদ্ধের উন্মাদনা। দুটো কথা আমাকে তাড়িত করছে, একটা হচ্ছে যুদ্ধ মানে উন্মাদনা, আর উন্মাদ থেকে উন্মাদনা কথাটা এসেছে। তো উন্মাদনার মধ্যে কোনো সুবুদ্ধির পরিচয় থাকতে পারে না, উন্মাদনা ওলট পালট করে দেয়, উন্মাদনা ধ্বংসের দিকে আমাদের ঠেলে দেয়, কোনো উন্মাদনায় কখনো প্রশংসিত হয় না। তো যুদ্ধের উন্মাদনা আমরা এটা বলবো। অন্যদিকে শান্তি, যুদ্ধের বিপরীত মেরুতে দাঁড়াতে পারে একমাত্র দিয়ে, সে হলো শান্তি। আর এই শান্তি কি দেয়? শান্তি বার্তা দেয়। বার্তাটা কিরকম না, মানুষকে মানুষ হওয়ার বার্তা। মানুষ তো জন্মালে, ওই রবীন্দ্রনাথ ঠাকুর আজ যার জন্মদিন তিনিই বলেছিলেন, মানুষ, সব প্রাণী জন্মেই সেই প্রাণী হয়, বাঘ বাঘ হয়, বিড়াল বিড়াল হয়, কিন্তু মানুষ জন্মালেই মানুষ হয় না। সেটা যে কত সত্য আজকে আমরা বুঝতে পারছি। শান্তির বার্তা দিতে পারে কারা? যারা মানুষ হতে পেরেছে তারা। শান্তির মহিমা বুঝতে পারে কারা? যারা মানুষ জন্মে মানুষ হতে পেরেছে তারা। আর যুদ্ধের উন্মাদনা সেটা ছড়ায় কারা? আমরা ওই দৈত্য দানব টানবদের কথা বলি না, সেগুলো তো কল্পনা, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে মানুষদের মধ্যে দৈত্য দানব বাস করে, মানবের মধ্যে যে দানব বাস করে, সেই দানব ভিতরে পুষে রাখে যারা, সেই মানুষরাই যুদ্ধের উন্মাদনায় মাতে বলে আমার বিশ্বাস। আমাদের আজকে শান্তির বার্তাকে বিশ্বাস করতে হবে। আমি একটা কথা এখানে বলে শেষ করব, দুটো কথা বলে শেষ করব, সেটা হচ্ছে একটা অপারেশন সিঁদুর শব্দবন্ধ প্রয়োগ করা হচ্ছে। আজকে যুদ্ধের উন্মাদনার রীতিমতো উন্মত্ত, কেবল পাকিস্তান না, আমাদের দেশের প্রধানরা উন্মত্ত হয়েছে।
দেশে একটা ছোটরা যেরকম লড়াই লড়াই বললে একটা এসো 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 ভাব করে, আর পুরুষরাও খুব করে, মেয়েরা একটু কম, মেয়েদের মধ্যে ঝগড়াঝাটি হয় কিন্তু লড়াই লড়াই ভাবটা পুরুষদের মধ্যে থাকে। তো যাই হোক, সেই লড়াই লড়াই ভাব আজকে দেশে দেশে হচ্ছে। সেরকম সময়ে আমরা দেখতে পেলাম ভারত থেকে একটা অপারেশনের নাম করা হলো। সেই অপারেশনটার নাম হচ্ছে সিঁদুর অপারেশন। এটা মানে উদ্ভাবনী শক্তি বলতে হবে। আমি মনে করি যে ক্ষমতায় উন্মত্ত যারা, শুধু যুদ্ধে উন্মত্ত না, যারা ক্ষমতার উন্মাদনায় উন্মত্ততায় মাপে, একটা অম্লান দত্ত একটা শব্দ বলেছিলেন পলিটিক্স প্রমুক্ততা। এই পলিটিক্স প্রমুক্ততাতে যারা মেতে রয়েছে আজকে, তারা ক্ষমতার উন্মত্ততার উপরে ভর করে দাঁড়িয়ে পলিটিক্স প্রমুক্ততাটাকে আরো বেশি প্রমত্ত করে তোলে নিজেদেরকে। তারা আজকে তাদের মাথা আছে বলে আমার কখনো মনে হয়। আমার মনে হয় ব্রেন বা মস্তিষ্কটাকে তারা বাদ দিয়ে, হেলমেট, মোটর বাইকের ওয়ালারা যেমন হেলমেট নামিয়ে রাখে গাড়ি চালানো শেষ হলে, তেমনি এরা মাথা ওই মস্তিষ্কটা বাদ দিয়ে রেখে পলিটিক্স প্রমত্ততার মাঠে এবং যুদ্ধ উন্মাদনায় বোধহয় তার পরিণতি দাঁড়ায়। তাদের অপারেশনের নাম হচ্ছে একটা অপারেশন যেটা আদতে যুদ্ধের ভূমিকা, অপারেশন প্রক্রিয়া হবে, সেটার নাম দিয়েছে সিঁদুর, অপারেশন সিঁদুর। তার মানে আদতে মস্তিষ্কটা যাচ্ছে কোন দিকে না, মানুষের মগজ ধোলাই করার দিকে। আবার কি না, সেনাবাহিনীতে দুটি মেয়েকে আনা, তো দুটি মেয়েকে নিযুক্ত করার মধ্যেও প্রক্রিয়া ওই কাজ করছে পলিটিক্স প্রমত্ততা, কাজ করছে উন্মত্ততা। না, দুটি মেয়ে ধর্ম পরিচয় প্রধান হয়ে গেছে। কেন বাবা, এই প্রশ্নটা তোলা দরকার অনুভব। দুটি মেয়ে তাদের মানুষ হিসেবে পরিচয় দিয়েছে, মেয়ে হিসেবেও নয়। তারা যে মানুষ, তারা সেটা তুলে ধরতে পেরেছে, তাদের ক্ষমতা, তারা সেনাবাহিনীতে নিযুক্ত হতে পেরেছে, সেটাই তাদের প্রধান পরিচয়, মেয়ে মানুষ নয়। তাদের সিঁদুর অপারেশনে যুক্ত করা, সেটা অত্যন্ত সংকীর্ণ একটা চিন্তা। কারণ যে মেয়ে সিঁদুর পরে, সে কিন্তু বন্ধন মেনে নেয়, আমি বিশ্বাস করি। আমি যদি ভিন্ন ধর্মাবলম্বী পরিবারে জন্ম নিতাম, আমি কোন ধর্মাবলম্বীর পরিবারের কথাই ভাবি না, যাই হোক, যদি নিতাম, তাহলে আমার বিয়ের সময় আমি বলতাম ওই সিঁদুরটা বর্জন করতে হবে, ওটা আমি পড়ব, সম্ভব নয় আমার, এটা আমি বলতাম। আজ আমি সোচ্চারে কথাটা বললাম। আমি অনেক সময় বলেছি বিবাহিতের কোনো পরিচয় আমার দেহে আমি কখনো রাখিনি। তো এটা মেয়েদের প্রতিবাদ করার বিষয় যে সিঁদুর কেন আমি পড়বো, আমি বহন করে নিয়ে বেড়াবো যে আমি বিবাহিত, এই পরিচয়। সেই রকম একটা প্রশ্ন তুলতে পারার কথা যখন মেয়েদের সেনাবাহিনীতে নিযুক্ত হয়েছে দুটি মেয়ে, বার্তা দিতে চাইছে আমরা পুরুষ নারীর মধ্যে তফাৎ করি না, কত ঔদার্য দেখো, কিন্তু আবার সে কুটরিতে ঢোকায়। অপারেশনটার নাম সিঁদুর। আমি এটা বলে শেষ করব, দুটি মেয়ের ধর্ম পরিচয় দরকারটা কি, কেন সেই ধর্ম পরিচয়ের কথা ওঠে, ওটাও কি প্রদর্শনমূলক? সোফিয়া কুরেশি মুসলমান ইসলাম ধর্মাবলম্বী, এটাকে বোঝাবার জন্য, পাকিস্তানকে বুঝিয়ে দেওয়ার জন্য যে দেখো তোমাদের মতন আমরা ধর্ম উন্মাদনায় মাতিনি, আমরা সোফিয়া কুরেশিকে নিযুক্ত করেছি। এগুলো সব কৌশল, রণকৌশল, রাজনৈতিক কিংবা মোড়ক, একটা মোড়ক। শেষ কথা হচ্ছে, অনেক সংবাদ আমাদের কাছে আসে না। তুমি যেমন সংবাদ মাধ্যমদের একটু, আমরাও বুঝছি সংবাদ মাধ্যমের আজকে দায় অত্যন্ত দুরন্ত দায়, অত্যন্ত সুন্দরভাবে অর্থ রোজগারের জন্য সংবাদ মাধ্যমে ঢোকা নয়। কারবারিরা রয়েছে পেছনে, বাণিজ্যিক কারবারিরা, তারা এদেরকে অর্থের মদত দিয়ে বলছে বা ওই একটা ছেলেটাকে আমি চিনি, কিসের কুসুম বলে চেঁচাচ্ছে। আরে কাকে অপমান করছে বোঝো, কার কথার অপমান করছে? যিনি মানব শ্রেষ্ঠত্ব প্রমাণ করে দিয়ে গেছেন, কাজী নজরুল ইসলাম, তার সম্পর্কে বলে কিনা কিসের কুসুম, নিজেকে কত বড় অপমান করছে। শেষ কথা বলবো, দুটি মেয়ের কথা সব সংবাদ মাধ্যম এরকম নয়। আমি সংবাদ মাধ্যম থেকেই জানতে পারলাম, আমাদেরই সংবাদ মাধ্যম ভারতে, যে দুটি মেয়ে, কাশ্মীরি মেয়ে, সেই দুটি মেয়ে পর্যটকদের সহায়ক কর্মী হিসেবে কাজ করে। খুব অল্প বয়সী দুটি মেয়ে, ইসলাম ধর্মাবলম্বী কাশ্মীরি মেয়ে।
তারা কিন্তু পর্যটকদের সমস্ত বিপদে, যারা নিহত হয়েছে তাদের সঙ্গে আরো যারা পর্যটক ছিলেন তাদেরকে দুটি কন্যা সমস্ত রকম বিপদের সম্ভাবনাকে উড়িয়ে দিয়ে, ছোট ছোট দুটি মেয়ে, 20-21 বছরের দুই বোন, তারা ওদেরকে সর্বতোভাবে সহায়তা দিয়েছে, বিপদ থেকে রক্ষা করেছে, বাড়িতে নিয়ে গিয়ে আশ্রয় দিয়েছে। এই সংবাদ যারা পরিবেশন করছেন, আমি দেখলাম কি নামটা ঠিক মনে করতে পারছি না, কি নিউজ পরিবেশন করছে, আমি ইউটিউবেই দেখলাম, এটাও আছে, এটাও হচ্ছে আলোর কথা। এই সংবাদ মাধ্যম যে এরকম পরিবেশন করছে, যারা শুনছে, আমি তো শুনে আমার গর্বে বুকটা ভরে গেল। এত অল্প বয়সে এত বিপদের ঝুঁকি নিয়ে ধর্মকে একেবারে পাশে ছুড়ে ফেলে রেখে দিয়েছে। মানুষকে বাঁচাবার জন্য এগিয়ে এসেছে কাশ্মীরি নিয়ে। তো আছে আলো, অন্ধকারের দাপটটাই বেশি হয়ে যাচ্ছে। অন্ধকারকে আবার দোষ দেব না, এই আমাদের দোষ, আমরা অন্ধকারকে দোষ দিই, মানুষের দোষ। যারা হিংসাত্মক মানুষ, তাদেরই মনে হচ্ছে জয় জয়কার, কিন্তু কিছুতেই তাকে হবে না। আমি সুমনের কাছে আসবো, যুদ্ধের কথাটা পরে আসবো। একদম আমি সুমনের কাছে আসি। সুমন, আপনি গত কয়েকদিন ধরে আমি দেখছি আপনি আপনার মতো করে সামাজিক মাধ্যমে বক্তব্য রাখবার চেষ্টা করছেন। সবটা আসে না, কিছু কিছু আসে, এবং সেক্ষেত্রে আমি দেখছিলাম বিভিন্ন জন আপনাকে আক্রমণের মুখে পড়তে হচ্ছে, লাগাতার বলে যাচ্ছে, মানে আপনার ভাবনাটা আপনি আপনার মতো করে দেবেন, সেখানে চাপিয়ে দেওয়ার চেষ্টা। কোথাও মনে হচ্ছে না আপনি আমার এই অনুষ্ঠানে এসে আগে বলেছিলেন যে একটা চিত্রনাট্য লিখবার চেষ্টা করা হচ্ছে, আমাদের দেশের যারা শাসক লিখেছেন তারা ব্যর্থ হবেন, কিন্তু আজকের যে পরিস্থিতি কোথাও যেন ঘুরিয়ে গিয়ে মানে চাপিয়ে দেওয়া হলো গোটা বিষয়টা, এমন করে সামনে আসছে যে এত বড় একটা বিপদের মুখোমুখি আমরা, সেই বিপদের কথাটা বলতেও যেন আমাদের সংকোচ হচ্ছে। আমরা যেন আমাদের স্বরটাকে চাপা, চারপাশ থেকে এমন একটা পরিমণ্ডল তৈরি করে ফেলা হয়েছে, আমাদের স্বর চাপা পড়ে যাবে, এটাই যেন অনিবার্য হয়ে উঠছে। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। প্রথম কথা হচ্ছে যে আমি তো আমার মতো করে লিখেছি, আমার রাজনৈতিক ধারণা অনুযায়ী আমি লিখছি, আমি বলছি, যা যা বলার আমি বলছি। আজকের অনুষ্ঠানেও যেটা বলবো সেটা আমার ধারণা এবং সামগ্রিক একটা ধারণার পরিপ্রেক্ষিতেই বলবো। এখন ঘটনা হচ্ছে আমাকে চাপার চেষ্টা করা হচ্ছে, আপনিও দেখেছেন, আমিও জানি। আসলে আমি বলছি আপনার মতো যারা ভাবছেন, আমরা যারা একটু অন্যরকম করে ভাবি, তাদের সবাইকে একদম সবাইকে। হ্যাঁ, এবার যেহেতু মানে আমাকে এটা টার্গেট করা হয়, আমি সেটা আগে থেকেও জানি, সেটা নিয়ে কোনো সমস্যা আমার হয় না, কারণ আমি জানি এরা কি জন্য করে, কি কারণে করে, সমস্তটাই আমার জানা আছে। আমি এগুলোতে খুব বেশি গায়ে মাখি না। আসলে মিস ইনফর্ম তো, বহু মানুষ মিস ইনফর্ম, যার ফলে এই সমস্যাটা বাড়ছে, ওই কমছে না। এখন ধরুন গত কয়েকদিন আগে তিনটি বাম রাজনৈতিক দলের একটা স্টেটমেন্ট যুদ্ধ সংক্রান্ত বিষয়ে। এবার তার মধ্যে ভারতের কমিউনিস্ট পার্টি এবং ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর যে স্টেটমেন্ট ছিল সেটা মোটামুটি যে সরকারি যে স্টেটমেন্ট সেটাকেই সমর্থন করেছে। আর আরেকটি কমিউনিস্ট পার্টি সিপিআইএম এর লিবারেশন, তারা কিন্তু রাজনৈতিক আলাপ আলোচনা জরুরি, এই কথাগুলো বলাটা অনেক বেশি সময়ের দাবি। একদম যুদ্ধ করে দিলে এটা সমস্যার সমাধান হয়ে যাবে এমনটা নয়। এই যে কথাটা বলা, এবং ঘটনাচক্রে সিপিআইএম এর লিবারেশনের যে দুজন সাংসদ থাকা সত্ত্বেও তাদেরকে সর্বদলীয় বৈঠকে দুবার সর্বদলীয় বৈঠক হয়েছে, তাদেরকে ডাকা হয়নি। 84 সালে যখন সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছিল, সেই সময় বিজেপির সাংসদ ছিল 2, তা সত্ত্বেও বিজেপিকে ডাকা হয়েছিল। এইবারে সিপিআইএম এর লিবারেশনকে ডাকা হয়নি। সেটা তারাও ঠিক করেছেন কেন ডাকা হয়নি, কিন্তু সিপিআইএম এর লিবারেশনের তরফ থেকে যে বক্তব্যটি এসছে, আমি এটা কেন বলছি আরো বিশেষ করে, যে এই বক্তব্যটা অন্যান্য দলের থেকে আলাদা। তারা বলতে চেয়েছে যে এটা কূটনৈতিকভাবে সমাধান সম্ভব ছিল, তোমরা জোর করে গোটা বিষয়টাকে চাপিয়ে দিচ্ছ। এই দেখুন, গতকাল রাত্রিবেলা যে ঘটনাটা ঘটেছে, মানে আমি তো সাধারণত রাত জাগি না, এটা আমার বহুদিনের অভ্যেস। আমি এমনিতে টিভি দেখি না, বহুদিনের অভ্যেস। আমি মোটামুটি খুব রাত জাগি এমনটা লোকে বলতে পারেন না, খুব প্রয়োজন না হলে। এবার আমি যখন যাচ্ছি তখনও এরকম শুরু হয়নি। আপনি এটা বললেন, ওই যে ইন্ডিয়া ব্যাট করতে নেমেছে কি পাকিস্তান ফিল্ডিং করতে নেমেছে, এই গোটা বিষয়টা শুরু হয়নি।
এবার এই যে খেলা, মানে কোট আনকোট খেলার পর্যায়ে গোটা বিষয়টা চলে গেল, একটা এত বড় একটা ঘটনাকে খেলার দিকে নিয়ে চলে গেল, মানে মানুষের অ্যাড্রিনালিন স্খলন হওয়ার দিকে চলে যাচ্ছে, মানুষ রাত জেগে ওটা উপভোগ করছেন এবং পোস্ট দিচ্ছেন ঘন্টায় ঘন্টায়, ওই যে ওখানে ড্রোন দিয়ে ওটা নামানো হলো, ওই যে ওখানে ফেলা হলো। এই যে এই বিষয়টা গতকাল রাত্রে যখন ঘটছে, আপনি বিষয়টাকে একটু ভৌগোলিক ভাবে ভাবুন, যেটা যে ওটা উত্তর পশ্চিম সীমান্তে ঘটছে। এবার আপনি যদি একজন ভারতবর্ষের মানুষ হন, উত্তর পশ্চিম সীমান্ত, আপনি উত্তর পশ্চিম সীমান্তে ঘটনাটা ঘটছে, ওখানে রাজস্থান আছে, ওখানে গুজরাট আছে, ওখানে কি বলে কাশ্মীর আছে, এই পাঞ্জাব আছে, এই অমৃতসর, এই টোটাল জায়গাটা, এই জায়গাটাতে বহু মানুষ সীমান্তের কাছাকাছি বাস করেন। এবার তার মধ্যে কোনো মানুষ অসুস্থ, স্বাভাবিকভাবে অসুস্থ থাকতে পারেন, তার মধ্যে কোনো মানুষ অসুস্থ হয়ে যেতে পারেন, এই সমস্ত ঘটনাগুলো ঘটবে। তাহলে যারা গতকাল রাত্রিরে ওই রকম উত্তেজনাময় পরিস্থিতিতে ওইগুলো দেখতে দেখতে উত্তেজনা নিচ্ছিলেন এবং যুদ্ধের আঁচ পোহাচ্ছিলেন, তাদের কি মাথায় এটা কাজ করেছে যে ওই অঞ্চলের মানুষজনদের কোনো অসুবিধায় পড়লে তারা তখন কি করবেন? কোনো বাচ্চা হবে, কোনো সন্তান প্রসব মানে অন্তঃসত্ত্বা মহিলা হতে পারেন, তার গতকাল কিংবা আজকে তার সন্তান প্রসব করার সম্ভাবনা হতে পারে। তাহলে আমরা অনেক বেশি ভারতবাসীর প্রেমিক থেকে পাকিস্তান বিদ্বেষী হয়ে উঠেছি। আমার ভারতবর্ষের যে মানুষরা ওই উত্তর পশ্চিম সীমান্ত জুড়ে থাকে, তাদের প্রতি কোনো মায়া নেই, তার প্রতি মমতা নেই। তারা কোন ধর্মের মানুষ আমি ছেড়েই দিলাম, কাশ্মীর থেকে গুজরাট অব্দি এত বড় একটা ঘটনা আজকের সময়ে দাঁড়িয়ে যখন যুদ্ধের মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে, কার মিসাইল কোথায় পড়বে সেটা খুব নিয়ন্ত্রণে আছে এমনটা নয়, খুব নিয়ন্ত্রণ করা যায় এমনটাও নয়, কিংবা নিয়ন্ত্রণ করলে কোথায় ফেলা হবে সেটাও অন্য পক্ষ জানে না। এটা তো রামানন্দ সাগরের মহাভারত কিংবা রামায়ণ দেখানো হচ্ছে না যে দুটো তীর গিয়ে মিললো, সেখানে গিয়ে ধাক্কা খেলো, আমাদের খুব উত্তেজনা হলো, সেটা নয়। এটাতে মানুষ মারা যাবে, এটা টিভি নয়, এটা শুধুমাত্র সিরিয়াল নয়। এবার যারা ওইটাই উত্তেজনাটা নিলেন, তারা অনেক বেশি ভারত প্রেমী হওয়ার থেকেও পাকিস্তান বিদ্বেষী। আমার কোনো আপত্তি নেই, পাকিস্তান বিদ্বেষী হন, সে হতেই পারেন, কিন্তু আপনার ভারতবর্ষের মানুষজনের প্রতি যে ভালোবাসা সেটা তো প্রকট হলো না। সকালবেলা ঘুম থেকে উঠে এত মিথ্যে কথা ধরা পড়লো, এত মিথ্যে কথা সমস্ত নাম করে বলা যায়। তারা খুব আনন্দের সঙ্গে বাড়ি গেলেন যে রাত্রিবেলা, ভোর রাতে বাড়ি ফিরলেন। এত মিথ্যে কথা ধরা পড়ার পরে তারা বাড়ির মানুষের কাছে জবাব দিতে পারেন যে এগুলো আমরা মিথ্যে কথা বলে এলাম। এই কথাগুলো আমার মনে হয় না সারাদিনে আমি বাড়ির মানুষের কাছে বলতাম, এত কথা যুদ্ধ গিয়ে বললাম ওটা লাহোর ধ্বংস হয়ে গেছে।